শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঢাকার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সচিবালয়ের ৭ নম্বর বিল্ডিংয়ে একটা ৫০ মিনিটের মধ্যে আগুন ধরে ৬ তলায় এবং আমাদের ফায়ার ব্রিগেডকে একটা ৫২ মিনিট। চারিদিকের বিভিন্ন ঘটনায় আমরা শঙ্কিত, আমরা ভয়ার্ত, ব্যক্তিগত ভয়ের জন্য নয়, রাষ্ট্রের নিয়ে আমাদের ভয়। সচিবালয়ের মধ্যে আগুন ধরে, গতকাল মধ্যরাতের যে আগুন, সে আমরা জানি না, আমি কোনো মুখরোচক কথা বলতে চাই না। ভারতকে উলঙ্গ করে দিয়েছেন তার জন্মলগ্ন থেকে। আর নরেন্দ্র মোদী হলেন একটা মানুষের ছায়া মাত্র, আসলে সে পশু একটা, কারণ সে পশুর মুদ খা গোবর খা, মুদ গোবর খাওয়া পশু কখনো মানুষ হতে পারে না। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। ছাতাটাই যদি না থাকে তাহলে বৃষ্টি আসলে নিজেদেরকে সুরক্ষা দিবে কি করে? আর এই ছাতার উপর ভরসা কইরা এতদিন যাবত নিজেদের আধিপত্য বিস্তার করে চলেছে বাংলাদেশ, কিন্তু ভারতের এই দাদাগিরি শেষ করে দিয়েছে। প্রথমে ছাতিটা উড়াই দিতে হবে, এরপরে যা মারবে সরাসরি গিয়া ওইখানে পড়বে। সচিবালয়ের মধ্যে গভীর রাতে তারা আগুন লাগিয়ে দিয়েছে। গুরুত্বপূর্ণ নথিপত্র সহ এই সচিবালয়ের নথিপত্রগুলো মুছে দেওয়ার জন্য আওয়ামী লীগের দুর্নীতির টাকা পয়সা লোপাট করা এই জিনিসগুলোর তথ্যকে মুছে ফেলার জন্য এবং ঠিক বাংলাদেশের আগামী দিনের যাতে এই সরকার সুষ্ঠুভাবে চলতে না পারে সেগুলো মুছে দেওয়ার জন্য ভয়াবহভাবে আগুন লাগিয়ে দিয়েছে। কোনো দুর্ঘটনায় আগুন হলে এক সময় লাগবে, একটা রুমে লাগবে, বা সার্কিট হলে একটা রুমে লাগবে, কিন্তু একটা বিল্ডিংটা মিনিমাম কমসে কম 500 ফিট লম্বা হইবে। তাহলে 500 ফিট বিল্ডিংটা লম্বা, এবার হতে কোমাতে আগুন, এইটা কিভাবে? মোহাম্মদ ইউনূসের কাছে সব থেকে বড় ধাক্কাটা হতে পারে। কারণটা কি? কারণটা হলো, আপনারা ভাবতেই পারেন ভারতের সঙ্গে মোহাম্মদ ইউনূস যেভাবে যুদ্ধ ঘোষণা করেছে তারই আফটার এফেক্টস এইরকম একাধিক সচিবালয়ের আগুন লাগা নিয়ে অনেক তথ্যই বের হয়েছে, কিন্তু হঠাৎ এখন এইটা কি শুনতে পাচ্ছি? দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন গত রাতে সচিবালয়ে আগুন লেগেছিল এবং এইটাকে কেন্দ্র করে সারাদিন ভর অনেক কথাই হচ্ছে, অনেকে অনেক রকম মন্তব্য করতেছে। এইসব আলোচনা এবং পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সেইগুলো আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকলি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে, কিন্তু অনেক তথ্য আপনারা জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। আরও জানতে পারবেন যে দেশের মধ্যে কিন্তু অনেক অস্থিতিশীল কার্যকলাপ গত কিছুদিন ধরেই হচ্ছে। শেখ হাসিনা দেশ থেকে যাওয়ার পর শেখ হাসিনাকে নিয়ে, বিশেষ করে তাকে নিয়েই কিন্তু অনেক তথ্য বের হচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও শেষে আপনাদের মন্তব্য করবেন এই বিষয়গুলো নিয়ে, সচিবালয়ের আগুন নিয়ে, অন্যদিকে শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনা কিন্তু বারবার মাস্টার প্ল্যান করতো বাংলাদেশকে নিয়ে। অবশেষে আমরা কি দেখতে পাই যে শেখ হাসিনার মাস্টার প্ল্যানগুলো সফলতার দিকে যাচ্ছে। এই জায়গাগুলো দেখেন, যাবতীয় কাগজপত্র নথিপত্র এখানেই থাকে, এখান থেকে সচিবরা বাংলাদেশে পরিচালনা করে, ঠিক সেই জায়গায় আগুন লেগেছে। এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি না। আগেই বলেছিলাম হাসিনা পালিয়ে গেলেও রেখে গেছে ষড়যন্ত্র। আগে বলেছিলাম কেবল এমপি মন্ত্রিত্ব বাতিল করলেই হবে না, দুর্নীতিবাজ আমলাদেরও বেছে বেছে ছাঁটাই করতে হবে। ডক্টর ইউনূসের সরকার এসব কথা কানে নেয়নি, তারা উদারতা দেখিয়েছে, আর তাদের কারণে দেশের বিরাট ক্ষতি হয়ে গেল। কেউই হয়তো জানার বাকি নেই সচিবালয়ে আগুনে গুরুত্বপূর্ণ অনেক নথি পুড়ে গেছে। গত কয়েক মাসে আসিফ নাহিদ রায় শত দুর্নীতির নথি প্রস্তুত করেছিল, নিমিষেই তা শেষ হয়ে গেল। একটা সরকারি ভবনে আগুন কিভাবে লাগলো? এমনি এমনি লেগে গেছে নাকি কেউ বা কারা লাগিয়ে দিয়েছে? এ নিয়ে সর্বশেষ আপডেট যা জানা গেল, বিস্তারিত থাকছে বাকি আলোচনায়। প্রথমে জানিয়ে রাখি, রাজধানীর বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার খুদে বার্তায় জানান, বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী তারা আগুন লাগার খবর পায় গতকাল বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে। রাত ১টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছান ফায়ার সার্ভিসের সদস্যরা। প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য ৮টি ইউনিট কাজ করে, পরে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়। সবশেষ ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল। আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাক চাপায় ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হয়েছেন, তার নাম সোহানুজ্জামান নয়ন। সকাল 6:45টার দিকে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। ফায়ার সার্ভিসের ডিজি বলেন, পানির পাম্প থেকে লাইনে সংযোগ দিতে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় সোহানুজ্জামান নয়ন আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
তারা ঘটনাটিকে যতটা সহজভাবে দেখছেন, ব্যাপারটা মোটেও অতটা সহজে নেবার মতো নয়। ওখানে কারা কেন এত দ্রুত গাড়ি চালিয়ে গেল, কেন একজন ফায়ার ফাইটারকে চাপা দিল, এ নিয়ে প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক। হতেও পারে এটা কোনো ষড়যন্ত্রের অংশ, হতেও পারে যাতে দ্রুত আগুন নেভাতে না পারে তার জন্য গাড়ি চাপা, হতেও পারে আগুনের ঘটনা থেকে ফোকাস সরাতে ফায়ার ফাইটারকে মেরে ফেলা। তবু প্রশাসন ঘটনাটিকে কতই না সহজভাবে নিচ্ছেন। তারা বলছেন, এক সদস্য নিহত হওয়ার তথ্য ছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ রয়েছে। এসব মন্ত্রণালয়ে প্রচুর পরিমাণে নথি ছিল। ফেসবুকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। যাবতীয় কাগজপত্র, নথিপত্র এখানেই থাকে, এখান থেকে সচিবরা বাংলাদেশে পরিচালনা করে। ঠিক সেই জায়গায় আগুন লেগেছে, এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে নিচ্ছি না। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। সেই পোস্টের কমেন্টেই শত শত নেটিজেন আগুনের দায় দিচ্ছেন সরকারের ওপরে। অনেকে বলছেন এটা পরিকল্পিত অগ্নিকাণ্ড, কিন্তু অগ্নিকাণ্ডের দায় আপনাদের কারণে হয়েছে, কারণ আপনারা স্বৈরাচারের দোসরদের বহাল তবিয়তে রেখেছিলেন। জেন্স নামের একটা পেজ থেকে মন্তব্য করেছে, আপনাদের ব্যর্থতা রয়েছে, না হয় দলবল নিয়ে পালিয়ে যাওয়া সরকারের লোকেরা আবার কিভাবে এসব ঘটায়। আপনারা যদি তাদের ঠেকাতে ব্যর্থ হন, ভবিষ্যতে কোনো সরকার তা করবে না। আইনের সর্বোচ্চ শাস্তি প্রয়োগ করতে হবে। তারেক নোমান নামের আরেকজন বলছেন, সচিবালয়ে পূর্ব পরিকল্পনা অনুসারে আগুন দেওয়া হয়েছে। বিশেষ করে সমন্বয়ক আসিফ এবং নাহিদের মন্ত্রণালয় টার্গেট করা হয়েছে। এটা বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র সচিবালয়ের প্রতিটি স্থান এখনও ফ্যাসিবাদের আমলাদের দখলে। তিনি দোয়া করেন, আল্লাহ তাআলা আমাদের এ প্রিয় দেশকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করুক, আমিন। মঈনুদ্দিন নামের একটি অ্যাকাউন্ট থেকে বলা হচ্ছে, তোমরা একই স্বৈরাচারী সরকারের দোসরদের নিয়ে দেশ চালাতে পারবে না। ওই নথিগুলোর কপি সংরক্ষণ করা জরুরি ছিল। র ইজ অলওয়েজ ইন অ্যাকশন ইন বাংলাদেশ। এত হালকা করে নেওয়া ঠিক হয়নি, আরও বেশি সতর্কতা দরকার ছিল। সামনে আরও বেশি বিপদ আসছে। সোজা আঙ্গুলে যেমন ঘি ওঠে না, তেমনিভাবে আপনারা কঠোর না হলে আপনাদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ভবিষ্যৎ খুবই ভয়াবহ হবে মনে হচ্ছে। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন, আমিন। ফরহাদ বলছেন, ছাড় দেওয়া হবে না বললেও ছাড় আপনারা প্রথম দিনেই দিয়ে ফেলেছেন। এখন আর বাঁধতে পারেন কিনা দেখেন। দোয়া করি আল্লাহ আপনাদের সহায় হন। সামনের পদক্ষেপগুলো খুব সতর্কতা ও শক্ত হাতে গ্রহণ করুন। প্রয়োজনে কঠিন থেকে কঠিন হন। মনে রাখবেন, বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে আগামীর বাংলাদেশের ভাগ্যে কি যে অপেক্ষা করছে একমাত্র আল্লাহই ভালো জানেন। মনে রাখবেন, জনগণ এখনও আপনাদের সাথে আছে, কিন্তু যেভাবে চলছে এভাবে যদি চলতে থাকে তাহলে খুব দ্রুত আপনারা জনবিচ্ছিন্ন হয়ে পড়বেন। কেউ কেউ উপদেষ্টাদের জীবনেরও শঙ্কা দেখছেন। এই যেমন রাব্বি বলছেন, কোথায় থেকে কোথায় যান বা যাতায়াতের সময় লোকেশন হাইড করে চলাফেরা করা উচিত। ফেসবুকে খোলামেলা না বলাই ভালো। সব খুনিরা কিন্তু দেশ থেকে পালায় নাই, ছদ্মবেশে আপনার আমাদের মধ্যে আছে। এটা ঘটনা ঘটে, খালি একটি ট্রাক ছিল, একটা খালি ট্রাক সম্পূর্ণ ধাক্কা দিয়ে চলে গেছে চোখের সামনে। এটা কারণ একটা জিনিস, আপনি কমন সেন্স যেটা থাকার কথা, যে মানুষ এতগুলো মানুষ এখানে কেন? একটা গাড়িওয়ালা তো সে যদি নাই জানে তাহলে তো অন্তত স্লো করে সে দেখতে দেখতে যাবে যে বিষয়টা কি হয়েছে। কিন্তু সে কি করলো, ডাইরেক্ট এমন এত জোরে ধাক্কা দিয়েছে ফায়ার সার্ভিস কর্মীকে, উনি কিন্তু কয়েক হাত ছিটকে গিয়ে পড়ছে। কিন্তু এটা যদি পরিকল্পিত না হয় তাহলে কিভাবে সম্ভব? সম্পূর্ণ আমাদের ধারণা এটা পরিকল্পিত। এখানে পুলিশ কিন্তু সেটা ওইখান থেকে কয়েকজন দাঁড় করানোর চেষ্টা করতে পারতো, কিন্তু সেটাও করলো না। আনার পরে আমি সহ আরো 2-3 জন বন্ধু এসেছে যে আসলে ঘটনা কতটুকু সত্যতা বা কতটুকু আগুন ধরেছে। সে ব্যাপারে আসার সময় দেখলাম যে এখান থেকে আগুন ধরে গেছে 15 থেকে 20 মিনিট আগে। এই সচিবালয়ের সামনে সচিবালয়ে আগুন ধরেছে, তাও তার সামনে দিয়ে এই বড় বড় ট্রাকগুলো এখনো যাচ্ছে কেন? তার তো আরো বাইপাস রাস্তা আছে, সেই বাইপাস রাস্তা দিয়ে তো তারা গাড়ি পার করতে পারতো। তো যে গাড়িগুলো এমনিতেই যে ক্রাইসিস এখানে, তাহলে তো গাড়িগুলো একটু স্লো যাওয়ার কথা। সেখানে পুলিশরা কিছুই করতেছে না যে আপনার স্লো যান, সামনে একটা অকারেন্স ঘটছে, সামনে একটা সমস্যা হয়েছে, কিছুই তো হচ্ছে না। তাইলে যখন এই গাড়িগুলো দ্রুততম ভাবে যাচ্ছে তাহলে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে।
এখন ফায়ার সার্ভিসের কাজ তো হচ্ছে আগুনটা নিবানো, গাড়ি আসতে বাইপাস রাস্তা নাই, কার্জংলের সামনে দিয়ে বাইপাস রাস্তা নাই, সেই পাশ দিয়ে কি আপনার ট্রাক দিতে পারতো না? সবই পারতো, কিন্তু পুলিশ এখানে দাঁড়ায় চেয়ে দেখতেছে আগুনটা আসলে কতটুকু বড় হয় বা আগুন আমরা আদৌ নিয়ন্ত্রণ করতে পারবো কিনা, তাদের কিছুই দায় আসে না। এখানে পানি স্বল্পতার কারণে এপাশে একটা পানির উৎস আছে, সেখানে পাইপ নিয়ে যাওয়ার জন্য একজন ফায়ার ফাইটার সে পাইপ নিয়ে আমি দেখলাম আমার চোখের সামনে ঘটছে, পাইপটা নিয়ে কেবল এপাশে যাচ্ছিল, হঠাৎ করে একটা ট্রাক তার উপর দিয়ে অ্যাক্সিডেন্ট করে চলে গেছে। এই আর কি। আওয়ামী লীগের দোসররা এখনো যারা সচিবালয় রয়েছে তাদেরকে অপসারণ করতে হবে, এবং আমরা জানি যারা এই সচিবালয় পাহারা দেয় পুলিশ প্রশাসন সবই প্রায় অর্ধেক ছাত্রলীগের। আগুনের চিত্রটা আপনারা দেখেন, বিভিন্ন জায়গায় পর্যটন থেকে আগুন লাগানো হয়েছে, যে গুরুত্বপূর্ণ স্তরগুলা যেখানে বাংলাদেশের বিভিন্ন সিক্রেট কাগজ রয়েছে, বিভিন্ন অফিসে আদালতের বিভিন্ন ইম্পর্টেন্ট ইস্যু রয়েছে, সেখানে আগুন হয়েছে। আগুন যদি লাগে তাহলে সচিবালয় প্রত্যেক জায়গায় লাগার কথা। তো এক্ষেত্রে এখানে এসে দেখলাম যে বিভিন্ন ফায়ার সার্ভিস ইউনিট আসছে, কাজ করতে যাচ্ছে, কিন্তু আমাদের মনে প্রশ্ন, শুধু আমাদের মনে প্রশ্ন না, আপনারা মনে প্রশ্ন করেন, রাত 3টার সময় সচিবালয়ের মতো একটা জায়গায় আগুন কিভাবে লাগে? এর মাঝে আপনারা দেখেন বিভিন্ন পর্যটনে আলাদাভাবে আগুন লেগেছে। আলাদা আগুন এমন একটা জিনিস, সেটা আলাদাভাবে লাগানো সম্ভব না। তার মানে এখানে মনে প্রশ্ন আসে যে আগুনগুলো ষড়যন্ত্রভাবে হয়েছে, বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সিক্রেট কাগজ এখানে রয়েছে। আপনারা দেখেন বাংলাদেশে বিগত যে 2-3 মাস যাবত প্রত্যেক মুহূর্তে আমরা ষড়যন্ত্র শিকার হয়ে যাচ্ছি, কিন্তু আমরা আমাদের হাল ছাড়িনি। আমরা ভারতের বিরুদ্ধে, স্বৈরাচারীদের বিরুদ্ধে, শুধু স্বৈরাচার নয়, বাংলাদেশের মাতৃভূমি রক্ষার্থে যে বা যারাই ষড়যন্ত্র করবে আমরা তাদের বিরুদ্ধে সবসময় তাদের অপোজিট পার্টি হিসাবে থাকি। তো আজকের এই ঘটনাতে আমি নিজে আসলে কি বলবো, নিজের মাতৃভূমি ভালো না থাকলে নিজের মুখ দিয়ে কথা বের হয় না। আপনারা সবাই দোয়া করবেন, যে যেখান থেকে দেখতেছেন দোয়া করবেন যাতে আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারি। এখনো স্বৈরাচার যারা রয়েছেন তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা আগের দিন ভুলে যান, এটা আপনাদের মাতৃভূমি, আমাদের মাতৃভূমির স্বার্থে স্বৈরাচারের শেখ হাসিনার যে অন্যায় করেছে, অন্যায়ের শাস্তি দাবি করুন, নিজে তওবা করুন, যাতে এই দেশের স্বার্থ, দেশের মাটি যদি ভালো থাকে না, আপনার মা, আপনার বোন, আপনার ভাই ভালো থাকবে না। হ্যাঁ, অ্যাক্সিডেন্টটা হয়েছে, আমার এক ফায়ার সার্ভিস ভাই কাজ করে যাচ্ছেন। আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ, একটা কারণ রয়েছে এখানে। আপনারা দেখেন এইরকম একটা জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণটা কি? কারণটা হচ্ছে আগুন লেগেছে। আমি মনে করি যারা বাংলাদেশের প্রশাসনের দায়িত্বে রয়েছে, যেমন সেনাবাহিনী, পুলিশ, র্যাব যারা রয়েছেন, প্রথমে তাদের কাজ ছিল যে এই রাস্তাটা এসে ব্লক করা, যাতে তারা সুন্দরভাবে নিজের মনোমুগ্ধভাবে কাজটা করতে পারে। আপনারা দেখেন রাস্তার আশেপাশে এখনো অনুমুক্তভাবে গাড়ি চলতেছে। এখন যদি গাড়ি চলাচল করে, সেখানে ফায়ার সার্ভিস বাইরে প্রত্যেকটা মুহূর্তে ওই পাশে যাচ্ছে পানি আনার জন্য। উনি এইটা তাড়াহুড়া করতে গিয়ে রাস্তা পার হওয়ার ক্ষেত্রে এটা টাকে ওনাকে চাপা দিয়েছেন, জায়গায় মারা গিয়েছেন। আমার ভাই শহীদ হয়েছেন। আমরা বাংলাদেশের প্রত্যেকটা মুহূর্তে আমরা জানি, আমরা শহীদ হই, জীবন দেই, রক্ত দেই আমাদের মাতৃভূমির স্বার্থে। আপনারা দোয়া করবেন যাতে আমরা সব ষড়যন্ত্র মোকাবিলা করে আমাদের দেশকে আমরা রক্ষা করতে পারি। যদি দেখি যে বিগত সাল বা বিগত দিন আগুন লাগলো না, আজকে প্রশাসন যারা বা মিটিং করার পরে আগুন লাগলো, অবশ্যই হয় প্রশাসন খারাপ থেকে অথবা দর্শকদের মধ্যে কেউ ইন্ধন যোগাইছে। এবং সচিবালয়ের মতো জায়গায় যদি আমার আগুন লাগা আমি বন্ধ করতে না পারি, তাহলে বাংলাদেশের কোন জায়গায় আমি আগুন বন্ধ করবো, যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয়। এবং আমরা এখন পর্যন্ত যদি দেখি যে তৎপরতা নাই, সেনাবাহিনীর তো হেলিকপ্টার আছে বা বিমান বাহিনীর হেলিকপ্টার আছে, তারা তো চাইতে পারে যে এখানে যে আমি যাত্রা পরিচালিত হয় সেখানে আগুন লাগছে, অথচ আমি একটা গার্মেন্টস সেক্টরে বা একটা সাধারণ জায়গায় আগুন লাগলে যে ব্যবহারটা করি, সেই ব্যবহারটা যদি বাংলাদেশ সচিবালয়ের ক্ষেত্রে করি, তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যায় যে আসলে আমরা তখন এত আগুন লাগে না, এত ধোঁয়া উঠতেছিল না, এবং এখন এই সাইডে আগুন চলতেছে, এই সাইডে আগুন চলতেছে, তখন আগুন চলতেছিল না। আমরা ফায়ার সার্ভিস ইউনিটে বলতেছি, আপনারা যে 9টা ইউনিট তখন কাজ করতেছিলেন, আপনাদের ইউনিট বাড়ান, তাহলে 13টা ইউনিট করেছে। 13টা ইউনিট যদি এখানে পানি মারে, তাহলে আমি মনে করি যে আগুন নিবানো বা নিয়ন্ত্রণ নিয়ে আসা সম্ভব। কিন্তু এখানে আগুনে পুরো সার্কার হয়ে যাচ্ছে আমার বাংলাদেশের হৃৎপিণ্ড, তারপরে সার্কার হয়ে যাওয়ার পরে সেখানে আগুনে পানি দিচ্ছে এবং নিবানোর চেষ্টা করছে। তাহলে দায়টা কার? এখানে ফুল প্রশাসন থেকে শুরু করে এই ফায়ার সার্ভিসের দায় নিতে হবে, কারণ এখানে ফুল ফায়ার সার্ভিসের গাফিলতি রয়েছে। এখানে সচিবালয়ের ভিতরে পানির করে ইউনিট পাচ্ছে না, পানির যে লাইনটা এখানে নাই। সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় যে আগুন নিবানোর প্রাথমিক পর্যায়ে পানির যে নিয়ন্ত্রণের ব্যবস্থাটা থাকা উচিত, সেটা এখানে পাওয়া যায় নাই। তারা বাড়ি থেকে পানি নিয়ে আসতে যায়, ট্রাকে ধাক্কায় একজন জায়গায় ডেথ হয়েছে। তো আমরা মনে করছি যে এই যে সচিবালয়ে আজকে আগুন লেগেছে, রাষ্ট্র যে হৃৎপিণ্ডে আগুন লেগেছে, এটা ফুল পরিকল্পিত। আজকে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, আপনারা এই যে আওয়ামী লীগের এই বিল্ডিংটা মিনিমাম কমসে কম 500 ফিট লম্বা হইব, তাহলে 500 ফিট বিল্ডিংটা লম্বা, এই মাথা থেকে ও মাথা আগুন, এইটা কিভাবে সম্ভব? আমরা কোন দেশে আছি? সব জায়গায় রন্ধে রন্ধে ষড়যন্ত্র চলতে আছে। যতদিন পর্যন্ত হাসিনার এই দালাল বহিষ্কার না হইব, না তাড়ানো হইব, ততদিন পর্যন্ত এই দেশ সঠিকভাবে চালাইতে হবে, কেউ পারবে না। সাবেক আমলারা একটি প্রতিবাদ সভা করেছে, এই প্রতিবাদ সভায় তারা ব্যাপকভাবে তারা হুমকি দিয়েছে দেশটা অস্থিতিশীল করার জন্য। আমি দাবি করবো প্রথমে তাদেরকে, যারা গতকাল এই
এই সাবেক আমলারা যারা তাদের প্রতিবাদ সবাই ছিল তাদেরকে অতি দ্রুত গ্রেফতার করে রাখা উচিত এবং তাদের মাধ্যমে জানা যাবে এই সচিবালয়ে আগুন লাগার ঘটনা। আমি এখন থেকে 40-45 মিনিট আগে আসছি, আসার পরে দেখলাম একটা ইউনিট ভিতরে কাজ করতেছে, আর পূর্ব পাশে একটা ইউনিটের এই গাড়িটা দাঁড়ানো থাকার পরে আমি যা বললাম যে আপনারা ঢুকতেছেন না কেন, এই গাড়ি ঢোকে না, এই গাড়ি ঢোকে না। আমি ওনাদের সাথে অনেক ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকে না, ওই গাড়িটা যখন ই করে বললাম তো পূর্বের আপনারা মই দেন, আপনারা আগুন দেন, এখানে পর্যন্ত পানি যায় না। এইভাবে না যাওয়ার পরে অনেক বললাম আপনার বেগুতে ভাঙেন, বেগুতে মানুষের ঘর বাড়ি সব রাস্তাঘাট পরিষ্কার করতে পারেন, আপনার গেট ভাঙেন না কেন, গেট ভাঙে ঢোকেন। গেট ভাঙে যখন ঢুকলো এই গেট গাড়ি ঢুকে গেল, গাড়ি ঢুকার পর পুরা আগুন যখন পুরা লেলিহান সেখানে জ্বলে গেল, ওই সময় গাড়ি ঢুকলো, গাড়ি ঢুকার পর পুড়ে গেল ওই আর একটা ইউনিট এই গাড়ি। এভাবে করে যে এই পরিকল্পিত ভাবে এখান থেকে 200 ফিট উপরে পূর্বে কিভাবে আগুন যাচ্ছে, এটা পরিকল্পিত ভাবে আগুন লাগানো হয়েছে। এখান থেকে এই পাইপটা আপনি দেখতে পাচ্ছেন যে আসার পরে তাদের পানির লাইন ছিল না, সবকিছু নিয়ে আসে পানির লাইন পাচ্ছিল না। পানির লাইনটা আনার জন্য একজন ফায়ার সার্ভিস কর্মী এখান থেকে আপনার ওপাশে যাচ্ছিল, যাওয়ার পর ওখান থেকে একটি খালি ট্রাক, কারণ ওখানে খালি ট্রাক সম্পূর্ণ তারা ফায়ার সার্ভিস কর্মী রোডের মাঝখানে দাঁড়িয়ে ছিল, যে একটা উচিত ছিল যে ফায়ার সার্ভিস কর্মী যেমন এখানে দাঁড়িয়ে আছে আমি একটু ছোলো করে যাই, এটা উচিত ছিল। কিন্তু এই ট্রাক চালকের এই কাণ্ড দেখে আমরা সম্পূর্ণ এটা পরিকল্পিত ভাবে এই জন্য যে মাঝে দাঁড়িয়ে ছিল ট্রাক চালক, এখান থেকে মিনিমাম 10 গজ দূর থেকে 30 মিটার দূর থেকে দেখতে পাচ্ছে যে ফায়ার সার্ভিস কর্মী এখান থেকে পাইপ নিয়ে যাচ্ছে, লাইন নিয়ে যাচ্ছে। তারপরও তারা ফোর্স গতিতে এসে ফায়ার সার্ভিসের কর্মীকে সম্পূর্ণভাবে এই যে আঘাত করার বাংলাদেশ দখল করে নেবেন। বেচারা সিনেমা পেয়েছে, সিনেমার মধ্যে ফাটাকেষ্ট অভিনয় করে ভেবেছে ওইভাবে বাংলাদেশ দখল করে নেবে। বাস্তবতা কি? বাস্তবতা পশ্চিমবঙ্গের মানুষরা বলছে বাংলাদেশিরা ওখানে না যাওয়ায় তারা না খেয়ে মরছে। দেখেন, বাংলাদেশিরা ইলিশ মাছ না দিলেও ইন্ডিয়া কাঁদে, আবার বাংলাদেশিরা আলু পেঁয়াজ না কিনলেও ইন্ডিয়া কাঁদে। আবার মিঠুন চক্রবর্তীরা বড় বড় কথা বলে যে বাংলাদেশ দখল করে নেবে। সিনেমা সব কিছু সিনেমার মতো পেয়েছে। এটাকে শুভেংশু না কি যেন সে বলল যে এরকমভাবে বাংলাদেশ দখল করে নেবে, বাংলাদেশে আসবে, কি সব বলল। পরবর্তীতে কি হলো, তাকে জুতা পেটা করলো। তো এই হলো সামগ্রিক অবস্থা। বাংলাদেশ এবং ভারত যে সামগ্রিকভাবে অবস্থানে রয়েছে, এই অবস্থানে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যাই করুক বাংলাদেশের লাভ ছাড়া লসের কিছু নাই। আমি ইন্ডিয়ানদেরকে বলি, তোমরা যেভাবে আলু পেঁয়াজ বন্ধ করার কথা বলছো না, তারপরে সীমান্ত বন্ধ করে রাখবা, এইটা 1 বছর করো। 1 বছর তোমরা যদি এটা করো তাহলে এই 1 বছরের মধ্যে তোমরা পরিবর্তনটা লক্ষ্য করবা। বাংলাদেশে যখন গরু রপ্তানি বন্ধ করলো ইন্ডিয়া, গরু আসা বন্ধ হলো, ঠিক আমরা গরুতে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করে ফেললাম। ঠিক একইভাবে পেঁয়াজের উৎপাদন কোথায় গিয়ে ঠিকছে তোমরা জানো? আমরা এখন 36 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করি, আমাদের প্রয়োজন হয় 25 লাখ মেট্রিক টন। আমাদের অনেক কিছু ঘাটতি আছে, অনেক কিছু আমরা পিছিয়ে আছি, কিন্তু তারপরেও আমরা আমাদের প্রয়োজনীয় জিনিসটা উৎপাদন করতে জানি। আমাদের জমি কম, আমাদের নদীগুলো তোমরা বন্ধ করে রাখছো, এখানে পানি আসে না, যার ফলে আমাদের ফসল উৎপাদন ব্যাহত হয়। তারপরেও আমরা সেখান থেকে টিকে থাকবো, কারণ আমরা বাংলাদেশটা যেভাবে এদেশে জন্ম হয়েছে, আমরা না মরতে জানি, বুঝছো? আমরা এদেশে 1971 সালে 30 লাখ মানুষ শহীদ হয়েছে। তোমার দেশের স্বাধীনতায় তোমাদের কত মানুষ মারা গেছে? এটা কিন্তু গোল টেবিল বৈঠকে স্বাধীনতা অর্জন না, এটা যুদ্ধ করে অর্জন করা একটা স্বাধীনতা। এই যে গণ অভ্যুত্থান হলো, 2000 মানুষ মরে গেল, মরে গিয়ে দেশ থেকে স্বৈরাচার তাড়ায় দিল। এই দেশের মানুষদের জাত তোমরা এখনও চেনো নাই, বিভিন্ন হুমকি ধামকি দাও না। মিঠুন চক্রবর্তী ওই জায়গায় থাকো, এটা সিনেমা করো না, সিনেমার মধ্যে থাকো, ঠিক আছে? যদি সিনেমার বাইরে এসে ফটো করো, তোমার এলাকার মানুষ তোমার জুতা পেটা করবে। জাস্ট আজকে এই ভবিষ্যৎবাণী করে রাখলাম। শুভেন্দুকে জুতা পেটা করছে, মিঠুন চক্রবর্তী নামে যে ফাটাকেষ্ট, তাকেও জুতা পেটা করবে দেশের মানুষ, তাদের পশ্চিমবঙ্গের মানুষ এটা করবে। ভাই ইলিয়াস ভাই এটা বললো কি ভাই? ইলিয়াস ভাই যে ব্র্যান্ড, এটা ইলিয়াস ভাই বারবার প্রমাণ করতেছে, কিন্তু দুঃখ বাংলাদেশের মানুষ, কিছু মানুষ ইলিয়াস ভাইরা বুঝতেছে না। ইলিয়াস ভাই একটা ব্র্যান্ডে। ইলিয়াস ভাই আজকে একটা পোস্ট করছে, আপনারা দেখছেন কিনা জানি না, কথাগুলো বলবো, তার একটা কথা বলি। ইলিয়াস ভাই একটা কথার মাধ্যমে বলছিলেন একটা ভিডিওতে, কথা প্রসঙ্গে, যে বিডিআর হত্যাকাণ্ডের কমিশন বাতিল করা হবে। 2 দিন পরে কিন্তু বাতিল হয়েছিল। তবে আমরা যখন প্রতিবাদ করলাম, আবার সেই কমিশন গঠন হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশা করতেছি বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হবে, কারা এটার সাথে জড়িত এটা বের হবে। যে আমাদের 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি, ঠিক আছে, মেজর ডালিম স্যার, তাকে দেশে ফিরিয়ে নেওয়া হোক, ঠিক আছে, রাষ্ট্রীয় মর্যাদা তাকে দেশে ফিরিয়ে নেওয়া হোক। কেন বলছে ভাই? ইলিয়াস ভাই তো একটা লিজেন্ডরা লিজেন্ডকেই চেনে। দেখেন আজকে আপনারা দেখতেছেন না মোজাম্বিকে কি ঝামেলা হইতেছে।
মোজাম্বিকে যখন যুদ্ধ হয় 1973 অথবা 74-75 একটা যুদ্ধ হয়, দেশ স্বাধীন হয় মোজাম্বিক, তখন যাদের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল তারা কি করছিল? তারা হচ্ছে এতদিন দেশে স্বৈরতন্ত্র চালাইছে। এবার এসে মানুষ আন্দোলন করতেছে, দেখছেন এই যে এখন 2-1 দিনের ঘটনা দেখেন, আন্দোলন করতেছে মানুষ। তো শেখ মুজিবের তো প্ল্যান করছিল যে আমি থাকবো ক্ষমতায়। এই দেখেন 53-54 বছর এই যে মানে মোজাম্বিকের জনগণের শাসন করতেছে একটা সরকার, একটা পরিবার। সেরকম প্ল্যান করছিল কে? মুজিবের জয় বাংলা করছিল কে? তখন বুঝতে পারছিল জাতির শ্রেষ্ঠ সন্তান লিজেন্ডাই বুঝতে পারছিল যে জয় বাংলা না করলে বাংলাদেশের মানুষের কপালে কষ্ট আছে। চিন্তা করেন, পুরুষ মানুষ যা ছিল সব শেষ করছিল, মাত্র 2টা মহিলা ছিল, 2টা মেয়ে বেঁচে ছিল, তারাই বাংলাদেশের মানুষের সাথে কি করছে লাস্ট 15.5 বছরে, দেখছেন না? এটাই মাথায় রাখবেন। লিজেন্ডকেই চেনে। মেজর ডালিম যদি তখন ওই কাজটা না করতো তাহলে বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা, গণতন্ত্র বলে কিছু থাকতো না। মেজর ডালিম তো অবশ্যই আমাদের জন্য হিরো, রিয়েল হিরো। সে কেন দেশের বাইরে থাকবে? তাকে তো দেশে নিতে হবে, তাকে দেশে নেওয়া উচিত, তাও রাষ্ট্রীয় মর্যাদা দেশে আনা উচিত, রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে দেশে ফিরিয়ে আনা উচিত তাকে। সে কেন এখন দেশের বাইরে থাকবে? কারণ সেই তো বাংলাদেশের প্রথম স্বৈরাচার শেখ মুজিবকে মারছিল। সে তো বিদেশে থাকতে পারে না, সে তো দেশপ্রেমিক, তাকে দেশে ফিরিয়ে আনতে হবে। এই 24-এ যারা আছে, যারা ছাত্র আন্দোলন করে শেখ হাসিনার তাড়াইছে, তারা যদি প্রকৃত যোদ্ধা হয়ে থাকে তখন শেখ মুজিবকে মারার জন্য মেজর ডালিমও যোদ্ধা। মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনা হোক। আর ইলিয়াস ভাই কথাটা বলছে, এতদিন কেউ বলে নাই। ইলিয়াস ভাই যেভাবে পোস্টটা করছে, মাথা নষ্ট ভাই, যে জাতির শ্রেষ্ঠ সন্তান, ঠিক আছে, 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান, সূর্য সন্তান মেজর ডালিম স্যার। মেজর ডালিম স্যার সূর্য সন্তানই, এটা আমরা কেউ বুঝতে পারলাম না, কিন্তু ইলিয়াস ভাই ঠিকই বুঝছে। ইলিয়াস ভাই পোস্ট করছে এটা। এদের মতো জাতির শ্রেষ্ঠ সন্তান যেহেতু বাইরে মানায় না, বিদেশের মাটিতে মানায় না, এদেরকে দেশে আসতে হবে, দেশের কাজে লাগাইতে হবে এদেরকে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে আমি অনুরোধ জানাই, এদের মতো শ্রেষ্ঠ সন্তানকে দেশে ফিরিয়ে আনা হোক। এরা দেশকে অনেক ভালো কিছুই দিবে। শেখ হাসিনাকে নিয়ে সরকারের কঠিন পরিকল্পনা। শেখ হাসিনাকে নিয়ে সরকার তাদের অবস্থান পরিবর্তন করেছে, কিন্তু দুঃখজনক হলো সত্য, আওয়ামী লীগকে সুযোগ দিতে বসে আছে বিএনপি। বিএনপি ঘোষণা দিচ্ছে যে না, আমরা সবাইকে নিয়ে রাজনীতি করব। 33% রিজার্ভ ভোট আওয়ামী লীগের, তাদেরকে বাদ দিয়ে কি আর একটা সুন্দর বাংলাদেশ হতে পারে? বিএনপি স্পষ্টভাবে বলছে, মানে আওয়ামী লীগকে ওয়েলকাম করছে। অন দি আদার হ্যান্ড সরকার কিন্তু আরো কঠোর হচ্ছে। কয়েক মাস আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছিলেন যে হাসিনার বিচারের রায় হওয়ার আগে তাকে ফেরত চাওয়া হবে না, রায় হোক তারপরে ফেরত চাওয়া হবে। কিন্তু আমরা বলেছিলাম যে না, এটা উচিত না, হাসিনাকে এখনই ফেরত আনার চেষ্টা করা উচিত। আর এই ইন্টারপোর্টের কাছে রেড নোটিশ দাবি করা অমুক তমুক, এগুলো ভুয়া, এতে কিছু আসে যায় না। বরং এক্সট্রাডিশন ট্রিটির আলোকে ডিপ্লোম্যাটিক প্রক্রিয়া কিভাবে শেখ হাসিনাকে ফেরত আনা যায় সে বিষয়ে সরকারকে তৎপরতা চালাতে হবে। কিন্তু সে বিষয়ে যথেষ্ট তৎপরতা চালায়নি এবং ডক্টর ইউনূস বলে দিয়েছেন যে রায় হওয়ার আগে চাইব না। কিন্তু না, এবার কিন্তু অবস্থান পরিবর্তন করেছে ডক্টর ইউনূস সরকার। দর্শক, আপনারা জেনে গিয়েছেন যে দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে। যদিও ভারত এখন পর্যন্ত রেসপন্স করেনি, ভারত যদি টাইমলি রেসপন্স না করে তাহলে আবার তাদেরকে তাকিদ দেওয়া হবে যে আপনারা রেসপন্স করেন, একটা কিছু রিপ্লাই দিতে হবে। দর্শক, কেন ডক্টর ইউনূস বলেছিলেন যে চাইবে না হাসিনাকে এত তাড়াতাড়ি রায় হওয়ার আগ পর্যন্ত, কিন্তু দ্রুতই চাইলেন? কারণ কি? এর কারণ হচ্ছে হাসিনা বাড়াবাড়ি। এই যে দেখেন যে হাসিনা নিয়মিত ফোনালাপ ফাঁস করে, হুমকি টামকি দেয়, আবার সমাবেশে বক্তব্য দেওয়া শুরু করেছিল, ইউকেতে বক্তব্য দিয়েছে, ইউএসএ বক্তব্য দিয়েছে, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি বলে সম্বোধন করা হয়েছে, নানান কিছু। এই যে বাড়াবাড়িমূলক কাজ, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলে গিয়েছেন যে এটা তাদের সমর্থনে, এটা ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করে করছে, কিন্তু তারপরও করছে। অর্থাৎ শেখ হাসিনাকে থামাতে, শেখ হাসিনাকে দ্রুত ফেরত চাওয়াটা এটা বাংলাদেশের জন্য জরুরি। এই জন্য আমি মনে করি এই যে দিল্লিকে চিঠি দিয়েছে হাসিনাকে ফেরত চেয়ে, যদি হাসিনা ফোনালাপ ফাঁস করার রাজনীতি না করতো এবং এই ইউকেতে ইউএসতে বক্তব্য না দিত, চুপচাপ থাকতো, তাহলে ফেরত চাইতো না। এবং আমি মনে করি ভারতও বিব্রত। কোনো কোনো ব্যাখ্যা এরকম উঠে আসছে যে বরং ভারত বাংলাদেশ সরকারকে তলে তলে বলেছে যে ভাই আপনারা শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটা চিঠি দেন, তাহলে আমরা সেই চিঠি দেখিয়ে হাসিনাকে বলতে পারবো যে হাসিনা তুমি চুপচাপ বসে থাকো, তুমি ফোনে কথা বলো না, এসে ফোনালাপ ফাঁসটা বাদ দাও। এখন এই যে চিঠি, দিল্লির কাছে চিঠি দেওয়া হাসিনাকে ফেরত চাও, এটা হতে পারে যে শেখ হাসিনা মুখ বন্ধ করার একটা ইনস্ট্রুমেন্ট, কিন্তু প্রকৃত অর্থে হাসিনাকে ফেরত দিল্লি দেবেন কথা আমরা আগেও বলেছি, তাহলে দিল্লির রাজনীতি থাকে না, বা দিক বা না দেখ সেটা ভিন্ন জিনিস। তাহলে এই যে দিল্লির কাছে বাংলাদেশ সরকারের চিঠি হাসিনাকে ফেরত চেয়ে, এটা হাসিনার মুখ বন্ধ করার একটা চেষ্টা, এবং এটা তলে তলে ভারত এই বুদ্ধি বাংলাদেশকে দিয়ে থাকতে পারে, হতে পারে, অসম্ভব নয়। তো দর্শক, এরপরে যদি হাসিনা চালাকি করে, ভিডিও কনফারেন্সে কথা বলতে চায় কিংবা আবার অডিও রেকর্ড এগুলো ফাঁস করে, তখনই এই চিঠি নিয়ে নাড়াচাড়া শুরু হয়ে যাবে। আসলে বাস্তব কথা হচ্ছে ভারত এখন শেখ হাসিনা ভারতের জন্য গলার কাটা। ভারতও চেয়েছিল, হাসিনা নিজেও চেয়েছিল অন্য কোনো দেশে থাকতে, তাহলে ভারতের জন্য ষড়যন্ত্র করতে সুবিধা হতো, কিন্তু হাসিনাকে দেশে আশ্রয় দিয়ে ষড়যন্ত্র করতে গেলে তো সব ধরা পড়ে, বাংলাদেশের জনগণ খেপে যায়। এই জন্য ভারত তো চেয়েছিল মূলত হাসিনাকে অন্য কোথাও রাখতে, কিন্তু আসলে অন্য কোথাও তো জায়গা পায় না, দিবি কিভাবে? এই যে মাঝখানে কথা ছিল যে না ভারতে থাকবে না, আরব আমিরাত বা সৌদি আরব, কোথাও জায়গা পায় না,
আরব আমিরাত তো চেষ্টা করেছিল, কিন্তু আরব আমিরাত অ্যালাউ করেনি। জায়গা পেলে ঠিকই অন্য কোনো দেশে যেত, ভারতে থাকতো না। ইউরোপে তো সুযোগ পাইনি। কি নির্মম পরিহাস ভাগ্যের যে কোথাও জায়গা পায় না। এখন ভারত প্রচন্ড বিব্রত। অতএব এই যে দিল্লির কাছে চিঠি দেওয়া বা ইত্যাদি ইত্যাদি এই জিনিসগুলো হাসিনা মুখ বন্ধ করতে কার্যকর ভূমিকা পালন করতে পারে বলে আমরা সেট আপ করে গেছিলেন শেখ হাসিনা, এক্স্যাক্টলি সেম সেট আপ রয়ে গেছে। নট আ সিঙ্গেল চেঞ্জেস টেকেন প্লেস, লেডিস এন্ড জেন্টলম্যান। ইটস সো স্যাড টু সি দ্যাট। এবং এই প্রশাসন দিয়ে কখনোই বাংলাদেশকে আপনি ফিক্স করতে পারবেন না, এটা আমি কনফার্ম করে বলতে চাই। উই নিড যে রিশাফলিং দরকার প্রশাসনে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। এবং আমরা এই যে আপনার কিসের এই যে আগুনের যে ধরন আমরা দেখেছি, এটা common. You don't have to be a firefighter or forensic expertise so that you can draw a conclusion that whether it is a sabotage or an accident. It's not an accident. দুইটা জায়গাতে সচিবালয়ের এবং নাহিদের এখানে তথ্য উপদেষ্টা, একটু আগে দেখলাম যে তার অফিস সেই দেখতেছে একদম বর্ষীভূত সম্পূর্ণ, একদম it become ash. You know what I mean? A serious ash. That's how it is. So এটা ইটস নট এ গুড সাইন। এবং আমি আবারও বলছি, আমি বারবার বলছি কিন্তু আপনাদেরকে, আমি সরকারকে বলতেছি প্রতিদিন, ইন্টারন্যাশনাল কনস্পাইরেসি and the national conspiracy is there. You are not compatible or not smart enough to face this stuff, and it's coming for you. They will try their best to destabilize. And let's not forget, we're not fighting with Awami League, we're fighting with Indian Raw and the Indian government itself. They'll never tolerate the absence of Sheikh Hasina or Awami League in Bangladesh, because they are their agent. Their agent. And Bangladesh is running without Indian agent right now, direct agent. And you think about that, I say it's not easy. They're not going to tolerate that. They're very brutal in terms of Bangladesh. India and Raw, I'm talking about, ladies and gentlemen. So this is the situation we can see, and that's what we have just witnessed. Shochibale agun dewa hoyche. It is a planned and well-executed fire that set it up over there, and everything, become an ash. And it's so sad that we are watching this one from the distance and from Bangladesh, ladies and gentlemen. And our home ministry is not compatible or fit for the purpose to deal with the dire and very dangerous situation that we are in and we're going to face from the internal and external enemies. We're not competent enough at all. And it's a very bad days ahead of. আমি আবারও বলছি আপনাদেরকে, যে কোন সময় শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দ বা কর্মী যারা আছেন কলকাতায়, যে কোন সময় তারা বাংলাদেশে ঢুকে যাবেন, এইটাও আমি শুনেছি। এবং আমি এটা ওয়ার্নিং দিচ্ছি, আমি বারবার শুনে বলছি আমি আপনাদেরকে, যে এটা যে কোন সময় তারা ঢুকবে। ভারত সিগন্যাল দেওয়া মাত্রই তারা শেখ হাসিনাকে নিয়ে ফেনী দিয়ে ঢুকতে চায়। তারা ফেনী দিয়ে ঢুকতে চায়, তারা মনে করে ফেনী ক্যান্টনমেন্টে আওয়ামী লীগের অফিসাররা, সেনাবাহিনী অফিসাররা সেখানে আছেন, যারা তাকে প্রোটেক্ট করবেন। দ্যাটস হোয়াট আই কেম টু নো। এবং এটা একদম যারা কলকাতাতে বসে আছে বর্তমানে, যারা শেখ হাসিনার নির্দেশে, আওয়ামী লীগের নির্দেশে, ভারতের রয়ের নির্দেশে, আপনি শুনে আশ্চর্য হবেন যে নেতা কর্মীদের হোটেল দেওয়া থেকে শুরু করে ঘর বাড়ি আপনার ঠিক করে দেওয়া থেকে সবকিছুতে ভারতের রয় জড়িত। ইভেন পয়সাও দিচ্ছে ভারতের রয় অনেক ক্ষেত্রে তাদের ডিফারেন্স থেকে। সো ইটস জাস্ট ভেরি স্যাড। এবং এই দেশটাকে আপনি প্রশাসন যদি ডেলে সাজাতে না পারেন, দেশটা ফিক্স করতে পারবেন না আপনি কখনোই। আমরা বারবার বলে যাচ্ছি এবং আপনারা শুনছেন না শুনে এটা। এবং এত মানুষের আপনার এই কি বলে এটাকে, এই স্যাক্রিফাইসের ফল এই বাংলাদেশ। এবং এটা আপনাকে ফেল করে দেওয়ার মোটামুটি একটা প্রক্রিয়াতে আছে আমি মনে করি। এখন আমি সরি এগুলো কথাগুলো বলতে বাধ্য হলাম। প্রশাসন বিন্দু মাত্র পরিবর্তন হয় নাই। যেই প্রশাসন রেখে গেছিল শেখ হাসিনা, সেই প্রশাসন এখন পর্যন্ত রয়ে গেছে। এবং পুলিশের আইজিপি ইজ এ গুড জেন্টলম্যান, অনেস্টলি স্পিকিং, বাট মাঠ পর্যায়ে সেম ওসি, সেম সাব ইন্সপেক্টরস, অনেক ক্ষেত্রে আপনার এসপি, ডিসি, সেম ইন্ডিভিজুয়াল, সেটা শেখ হাসিনার দেওয়া। এবং দে উইল নেভার ফরগেট শেখ হাসিনা। You know what I mean? So এখন এই ক্ষেত্রে আপনি কিভাবে এটাকে ফিক্স করবেন আমি জানি না, ladies and gentlemen, and it's a bad news for Bangladesh what is coming up right now, and I think it's a danger right now. We need to wake up right now, guys. I'm telling you, good morning, wake up. You need to wake up right now. It's a wake up call for Bangladesh. এবং আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিরিয়াস রিশাফলিং চাচ্ছি প্রত্যেকটা জায়গা থেকে। যদি করতে ব্যর্থ হন, you are letting this country to be failed. এবং আমি আবারও বলছি যে আপনারা এই মুহূর্তে আপনাদের সম্পদ কি বা সম্বল বা পুঁজি কি বা আপনাদের যে পিলার অফ স্টেইং ইন দ্য পাওয়ার ইজ বিকজ 95% common people, the mass people of Bangladesh, of population, they're against India and Awami League. Whatsoever your position right now, they don't want to see them again. That's why you are still there.
আদারওয়াইজ যে এখন পর্যন্ত যে ব্যর্থতা হচ্ছে এই জায়গাগুলোতে, এই শুড বি ইন দ্য পাওয়ার এনিমোর, ইউনো। বাট এই মুহূর্তে বললো যে বাংলাদেশের মানুষ, ওই যে বললাম না যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিরোধী, ইন্ডিয়া বিরোধী, এই বিরোধিতার কারণে তারা যে কোন কিছু মানে ত্যাগ সহ্য করতে রাজি আছে এদেরকে তাড়ানোর জন্য। আদারওয়াইজ আমি দেখতেছি না সাকসেস। এবং বিশ্বাস করেন আপনারা, আমি বারবার বলছিলাম ফ্রম ডে ওয়ান এই সরকারের সফলতা নির্ভর করে কিসের উপরে? পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীকে ফিক্স করা 3 মাস 4.5 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত ম্যাচ ইটস নট অ্যাকসেপ্টেবল এনিমোর, নট অ্যাকসেপ্টেবল এট অল। গাজী, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। সচিবালয়ের এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকে আলোচনা করতেছে, সমালোচনা করতেছে এবং সবাই কিন্তু সবার মতামতগুলো প্রকাশ করতেছে। অনেকের ভিডিও এখানে আপনাদেরকে দেখিয়েছি, সবাই যার যার মতামতগুলো কি প্রকাশ করতেছে। এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সবাই যা বলেছে সবার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি এবং আলোচনা করেছি। দর্শক শ্রোতা, এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।